যদি একটি দুর্ঘটনায় নিজের পরিবারকে হারিয়ে আপনি একাই একটি দ্বীপে আটকা পড়ে যান, তাহলে এমন পরিস্থিতি থেকে নিজেকে কিভাবে উদ্ধার করবেন? নাকি মনোবল হারিয়ে সেই দ্বীপেই আটকা পড়ে থাকবেন? এমনই এক পরিস্থিতি নিয়ে আমাদের আজকের এই দুর্দান্ত কাহিনী। তবে মুভির কাহিনী শুরু করার আগে একটা রিকোয়েস্ট। আপনি যদি সার্ভাইভাল সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চার মুভির ফ্যান হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা লায়লা নামের একজন মহিলাকে দেখতে পাই, যে অনেক ঘাবড়ে ছিল। সে একজন লোকের কাছে যায় যে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর কাজ করত। এখন মহিলাটি বাইরে আসে, আর এখানেই আমরা পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পারি যে পুরো পৃথিবীতে আসলে কি চলছিল। আমরা জানতে পারি যে পুরো পৃথিবীতে কোভিডের মতো মহামারী চলছিল, আর সবাই সেই মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। লায়লার স্বামী আর তার ছেলেও সেই রোগের বশবর্তী হয়ে মারা গেছিল। এখন শুধু সে আর তার মেয়েই বেঁচে ছিল, যাকে নিয়ে সে অন্য শহরে চলে যাচ্ছিল, যেখানে পরিস্থিতি তখনও কিছুটা নিয়ন্ত্রণে ছিল। সে নিজের মেয়ে গিনাকে একটি ব্যান্ড পরতে দেয়, কিন্তু সে ওটা পরার জন্য মানা করে দেয়। তার মনে হয় যে তার মা বিপদে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, যেটা তার বাবা তাকে কখনোই শেখায়নি। কিন্তু লায়লাও এটা ভালো মতো জানতো যে তখন পরিস্থিতি কেমন ছিল এবং কোনটা ভুল আর কোনটা সঠিক। এরপর তারা দুইজন একটি বন্দরে পৌঁছায়, যেখানে কয়েকজন লোক সেই ব্যান্ড পরা লোকেদের বোটে ওঠাচ্ছিল, আর এটাও পরীক্ষা করছিল যে কেউ রোগ দ্বারা সংক্রমিত হয়েছে কিনা। তাদের দুইজনকেও পরীক্ষা করে বোটে ওঠানো হয়। রাতের বেলায় গিনা দেখে যে সেই বোটে শহরের অনেক বড় বড় ব্যক্তিত্বরাও উপস্থিত ছিল। তারপর সে ঘুমাতে চলে যায়, কিন্তু যখন তার চোখ খোলে তখন সে বোটে না, বরং মাটিতে ছিল, তাও আবার একটি দ্বীপে। সেখানে তাকে নিয়া নামের একটি মেয়ে জাগিয়ে তোলে। আসলে রাতের বেলায় প্রবল ঝড় উঠেছিল, আর অতিরিক্ত ভারের কারণে বোট ওজন সামলাতে পারেনি, ফলে সেটা উল্টে যায় আর সবাই মারা যায়। জ্ঞান ফেরার পর গিনা সবচেয়ে প্রথমে নিজের মাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার মা আর সেই বোটের অন্যান্য যাত্রীদের কাউকেই দূর দূর পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই সে নিয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু নিয়া বলে যে আমি নিজেও বোটে ছিলাম, আর যখন সকালে আমার চোখ খোলে তখন নিজেকে এখানে দেখতে পাই, জানি না কিভাবে, আর আমি তোমার মায়ের সম্পর্কে কিছুই জানি না। এসব শুনে গিনা খুব হতাশ হয়ে যায়, আর তার মনে হয় যে হয়তো এখন আর তার কোনো আশাই নেই। তাই সে একটি SOS চিহ্ন বানিয়ে এই আশা নিয়ে বসে থাকে যে হয়তো কেউ ওটা দেখবে আর তাদেরকে বাঁচাতে আসবে। কিন্তু অনেকটা সময় কেটে যায় আর কেউই সেখানে তাদেরকে উদ্ধার করার জন্য আসে না। এইদিকে নিয়া তাকে কিছু খাবার এনে দেয়, যেগুলোর মধ্যে ছিল একটি নারকেল আর কয়েকটি কলা। সেগুলো খেয়ে সে নিজের ক্ষুধা নিবারণ করে নেয়। এরপর নিয়া তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু গিনা তার কোনো কথারই জবাব দেয় না এবং তাকে উপেক্ষা করতে থাকে। এমনকি নিয়া তাকে নিজের বানানো আশ্রয়স্থলেও যেতে বলে, কিন্তু সে তাতেও মানা করে দেয়, আর পুরো রাত সমুদ্রের কিনারাতেই বসে থাকে। পরের দিন সকালে যখন নিয়া খাওয়ার জন্য মাছ ধরতে যায়, তখন সে দেখে যে গিনা সমুদ্রের কিনারাতেই শুয়ে আছে। এইদিকে অভিজ্ঞতা না থাকার কারণে মাছ ধরতে নিয়ার খুব কষ্ট হয়, যেটা দেখে গিনা বলে যে তোমার পদ্ধতিটাই ভুল, এভাবে মাছ ধরা যায় না। এতে নিয়া বলে যে ঠিক আছে, তাহলে তুমি সঠিক পদ্ধতিটা বলে দাও যে কিভাবে মাছ ধরতে হয়। এখানে প্রথমবারের মতো গিনা তাকে সাহায্য করতে যায়, আর প্রথমবারেই মাছ ধরে ফেলে, যেটা দেখে নিয়ার চোখ কপালে উঠে যায় যে সে এমনটা কিভাবে করতে পারলো। এরপর তাদের দুজনের মধ্যে অল্প অল্প কথাবার্তা শুরু হয়, কারণ কথা না বলে এই প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকতে পারবে না। এমন পরিস্থিতিতে তাদেরকে ঐক্য দেখাতেই হবে। কিছুক্ষণ পর হঠাৎই তারা সমুদ্রে ভেসে আসা একটি বক্স দেখতে পায়, যেটা হয়তো তাদের বোট থেকে পড়ে গেছিল। দুইজনেই দৌড়ে গিয়ে সেটাকে কিনারায় নিয়ে আসে, আর অনেক কষ্টে সেটা খুলতে পারে। বক্সের ভেতরে তারা খাওয়ার জন্য কিছু খাবার আর পরার জন্য কিছু পোশাক খুঁজে পায়। এগুলো পরবর্তীতে তাদের অনেক কাজে লাগতো। এরই মধ্যে তাদের একটু ক্ষুধাও লেগে যায়, তাই তারা যে মাছটি ধরেছিল সেটা রান্না করা শুরু করে। এখন রান্নার জন্য আগুনের দরকার ছিল, তাই নিয়া আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু তাকে দিয়ে সেটাও হয় না। তাই গিনাই নিজের কৌশল অবলম্বন করে আগুন জ্বালিয়ে নেয়, যেটা দেখে নিয়া আবারও অবাক হয়ে যায় যে সে এসব কিভাবে করছে। এরপর রাত হয়ে যায়, আর তারা দুইজনই সেই আগুনের পাশে বসেই খাবার খেয়ে নেয়। এখানে গিনা নিজের সম্পর্কে কিছু কথা বলে, যেমন তার ভাই আর বাবা দুইজনে মহামারীতে মারা গেছিল।
তারপর তার মা সিদ্ধান্ত নেয় যে তারা অন্য শহরে চলে যাবে, কিন্তু হয়তো তার ভাগ্যে খুশি থাকাটা লেখাই ছিল না। তার মনেই নেই যে শেষবার সে মন খুলে কবে খুশি হয়েছিল, তাই তার পুরনো স্মৃতিগুলো ভালো মতো মনে নেই। পরের দিন সকালে যখন গিনা গোসল করছিল, তখন নিয়া তার জন্য কিছু খাবার নিয়ে আসে। গিনার খাওয়ার ধরন দেখে নিয়া একটু বেশি অবাক হয়ে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এমন জায়গায় এর আগেও থেকেছে। যাই হোক, কথায় কথায় গিনা বলে যে সকালে যখন তুমি ঘুমাচ্ছিলে তখন আমি দ্বীপের চারপাশটা ঘুরে দেখেছিলাম। সেখানে আমি একটি ঝর্ণার সন্ধানও পেয়েছি, যার পাশে একটি পুকুরও ছিল। সেটাতে কিছু কাঁকড়াও ছিল, চাইলে আমরা সেগুলো ধরে খেতে পারি। সে নিয়াকেও তার সাথে ওই জায়গায় যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সে মানা করে দেয়, কারণ এমন দ্বীপের ভেতর দিকে বন্য জানোয়ার থাকতে পারে। কিন্তু গিনার বারবার জোর করার কারণে তাকে রাজি হতেই হয়। সেখান থেকে ফেরত আসার সময় গিনা হোঁচট খেয়ে পড়ে যায়, যার কারণে তার পায়ে আঘাত লেগে যায়। তাই নিয়া তাকে নিজের আশ্রয়স্থলে নিয়ে যায়। এমন সময় গিনা তাকে জিজ্ঞেস করে যে যদি আমাদের দুজনের মধ্যে কারোরই কিছু একটা হয়ে যায় তাহলে অপরজন একদমই একা হয়ে যাবে। তাই আমাদের একটি বোট বানানো উচিত, যেটার সাহায্যে আমরা এখান থেকে বের হতে পারবো। কিন্তু নিয়ার উদ্দেশ্য যেন অন্যরকম ছিল। সে বলে যে যদি আমরা বাহিরে যাই তাহলে এমনিও মহামারীর কবলে পড়ে মারা যাব। তাই ভালো হয় যে আমরা এখানেই থাকি, এটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু গিনা তার কথা মানতে মানা করে দেয়। তাই নিয়া রেগে সেখান থেকে উঠে বাহিরে চলে যায় আর একা একাই পুরো দ্বীপটি ঘুরতে শুরু করে দেয়। সারা রাতেও সে ফিরে আসে না। আর যখন সকালে তার ঘুম ভাঙে তখন সে দেখে যে সমুদ্রের কিনারায় কিছু জিনিসপত্র পড়ে আছে, যেগুলো তাদের কাজে লাগতে পারে। সেখানে কিছু খাবারের জিনিসও ছিল, যেগুলো হয়তো বোট থেকে পড়ে ভাসতে ভাসতে চলে এসেছে। সে জিনিসগুলো নিয়ে তাদের আশ্রয়স্থলে ফিরে যায়, আর তাকে ফিরে আসতে দেখে গিনা খুব খুশি হয়ে যায়। সে বলে যে আমি সারা রাত ভেবেছি আর বুঝতে পেরেছি যে তুমি ঠিকই বলেছ। এই দ্বীপের বাহিরে পৃথিবীতে প্রত্যেকে মহামারীর শিকার হচ্ছে, তাই এখানে আমরা খুবই নিরাপদ। আর বাহিরে খুব বিপদ আছে, কিন্তু এখানে আমরা দুইজন নিরাপদে আছি। সেই রাতে তারা দুইজন আগুন জ্বালিয়ে সেটার পাশে অনেকক্ষণ বসে থাকে। সেখানে গিনা বলে আমার মনে হয় যে আমার মা খুবই সাহসী মানুষ ছিল, কিন্তু সেদিন আমি আমার মায়ের চেহারায় প্রথমবারের মতো ভয় দেখেছিলাম, যেটা আমি আমার বাবার চেহারায় কখনোই দেখিনি। এসব বলতে বলতে সে নিয়ার চুল ঠিক করতে থাকে, কিন্তু নিয়াও বারবার তাকে মানা করতে থাকে। এতে গিনা বলে যে আমার মনে হচ্ছে তোমার কোনো খারাপ অতীত ছিল, এই কারণে যখনই আমি তোমাকে একটু ভালো অনুভব করাই তখনই তুমি খিটখিটে হয়ে যাও। নিয়া শুধু বলে না তো, আর চুপ হয়ে যায়। পরের দিন সকালে গিনা নিজের পায়ের ব্যান্ডেজ খুলতে থাকে, আর তখনই নিয়া সেখানে তাকে এসে সাহায্য করতে থাকে। এতে তারা দুইজনই অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে নিয়া তাদের আশ্রয়স্থলটি কিছুটা উঁচুতে নির্মাণ করতে চাচ্ছিল, তাই সে নিজের সাহায্যের জন্য গিনাকে ডাকতে যায়। কিন্তু গিনা নিজের ব্যক্তিগত ডায়েরি লেখায় এতটাই ব্যস্ত ছিল যে নিয়া মজা করে সেটা ছিনিয়ে নিয়ে পড়তে শুরু করে। কিন্তু এই বিষয়টি গিনার একদমই পছন্দ হয় না, আর সে বলে যে আমার কিছু বলার থাকলে আমি নিজেই বলে দেব। আসলে সে ওই ডায়েরিতে এটা লিখছিল যে যদি তারা দুইজন আলাদা হয়ে যায় তাহলে গিনা নিজেকে সামলাতে পারবে না। যাই হোক, এইভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু তাদেরকে সেখান থেকে কেউই খুঁজতে আসে না, অথবা হয়তো কেউ জীবিতই ছিল না যে তাদেরকে খুঁজতে আসবে। যে কোনো কিছু হতে পারে। এরপর একদিন রাতে নিয়া গিনাকে বলে যে যখন সবাই অসুস্থ হওয়া শুরু করে তখন আমাদেরকে একটি ক্যাম্পে আশ্রয় নিতে হয়, যেখানে সুস্থ মানুষেরা থাকতো। সেখানে আমাদের একটি স্কুলও ছিল, আর কিছুদিন পরই আমার জন্মদিন আসতে যাচ্ছিল। তাই আমি আমার বাবা মাকে সেই ক্যাম্পের ইনচার্জের সাথে কথা বলতে শুনে ফেলেছিলাম। তারা বলছিল যে যখন আমি 15 বছরের হয়ে যাব তখন আমাকে বিয়ে দিয়ে দিবে, যাতে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায়। আর এটা শুনে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, কারণ আমি অনেক ছোট ছিলাম। তাই আমি একদিন সিদ্ধান্ত নেই যে আমি সেখান থেকে পালিয়ে যাব। আর তারপর অবশেষে সেই দিনটি চলে আসে যখন সবাই এক জায়গায় একত্রিত হয়, আর আমি সেটার সুযোগ নিয়ে এবং সেখান থেকে পালিয়ে যাই। সেখান থেকে পালানোর কিছুদিন পরে আমি একটা ক্লাবে কাজ শুরু করি, এবং সেখান থেকে যা টাকা পাই সেগুলো আমি জমিয়ে রাখি, যাতে আমি পরবর্তীতে একটি নিরাপদ জায়গাতে পৌঁছাতে পারি। কিন্তু হয়তো ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। এরপর গিনা নিজের কাহিনী বলা শুরু করে আর বলে যে যদি কোনো রোগ ছড়িয়ে পড়ে তাহলে স্বাভাবিকভাবেই ডাক্তারদের কিছু হয় না, কিন্তু আমার বাবার ডাক্তার হওয়া সত্ত্বেও সবচেয়ে প্রথমে এই মহামারীর শিকার হয় আর মারা যায়। তারপর আমার মা আমাকে আর আমার ভাইকে একটি
জঙ্গল তীরবর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে সে আরেকজন লোককে বিয়ে করে নেয়। সে শুরুর দিকে আমাদেরকে অনেক খেয়াল রাখতো, কিন্তু কিছুদিন পর সে আমাকে পছন্দ করতে শুরু করে। তবে আফসোস, তারপর সে আর বেশি দিন বেঁচে থাকতে পারেনি। তারপর আমার ভাইও সেই মহামারীর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপরই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা অন্য শহরে চলে যাব, কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না। পরের দিন আমরা দেখি যে তারা দুইজনই সমুদ্রের কিনারায় বসে বসে সমুদ্র দেখছে। সেখানে গিনা নিয়াকে জিজ্ঞেস করে যে তারা কি আমাদের খুঁজে বের করতে পারবে। উত্তরে নিয়া বলে, আমার তো মনে হয় না কেউ আর বেঁচে আছে। এইভাবেই কাহিনী সামনের দিকে আগাতে থাকে। আর কিছুদিন পর নিয়ার জন্মদিন এসে হাজির হয়, যেটার জন্য গিনা তাকে একটি সারপ্রাইজ দেয়। এতে নিয়া অনেক বেশি খুশি হয় আর দুইজন একসাথে অনেক উপভোগ করে। কিন্তু তাদের জন্য সামান্য বিপদ অপেক্ষা করছিল, কারণ যদি সবসময় এইভাবেই চলতে থাকে তাহলে কি আর কাহিনীতে মজা পাওয়া যাবে। একদিন যখন তারা দুইজন একসাথে বসেছিল, তখনই গিনা একটি বোটের আওয়াজ শুনতে পায় আর তারা তৎক্ষণাৎ গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরই সেখানে একটি ছেলে আসে, যার নাম ছিল অ্যালেন। সে চিৎকার করে বলে যে আমি রেস্কিউ টিম থেকে এসেছি, যদি কেউ এখানে জীবিত থাকো তাহলে আমার সাথে চলো, আমার কাছে খাবার খাওয়ার জন্য খাবার দাবারও আছে। এটা শুনে তারা দুজন তখনই বেরিয়ে আসে আর গিনা সবচেয়ে প্রথমে জিজ্ঞেস করে যে আমার মা কি আপনার সাথে আছে, যার উত্তরে অ্যালেন বলে যে হ্যাঁ, সে আমাদের বোটেই আছে আর একদম ঠিক আছে, এমনকি সে তোমার সম্পর্কে বারবার জিজ্ঞাসাও করছিল, তাই চলো আমার সাথে চলো। কিন্তু নিয়ার বিশ্বাসই হয় না, তাই সে বলে যে তাদের কোনো ধরনের রেস্কিউ টিমের প্রয়োজন নেই। তখনই অ্যালেন নিজের ব্যাগ থেকে একটি চকলেট বের করে খেতে শুরু করে, যেটা গিনা ছিনিয়ে নিজেই খাওয়া শুরু করে দেয়। এরপর অ্যালেন বলে যে তার বোটের গ্যাস শেষ হয়ে গেছে, তাই যতক্ষণ না তার টিম এসে হাজির হয় ততক্ষণ সে সেখানেই অপেক্ষা করবে। নিয়া তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে এখানে থাকবে। এতে অ্যালেন বলে হ্যাঁ, তোমাদের সাথেই থাকবো। তারপর আমরা দেখি যে তারা অ্যালেনের কাছ থেকে নিজের পছন্দের পিনাট বাটার ছিনিয়ে নিয়ে খাচ্ছে, যেটা দেখে অ্যালেন অবাক হয়ে যায়। এছাড়াও তারা অ্যালেনকে সেখানে থাকার অনুমতিও দিয়ে দেয়। সত্যিই মনে হচ্ছিল যেন সবকিছু খুব সহজেই হয়ে যাচ্ছিল আর তারাও খুব দ্রুতই অ্যালেনকে বিশ্বাস করে ফেলেছিল। যাই হোক, পরের দিন থেকে গিনা আর অ্যালেন একসাথে অনেক সময় কাটানো শুরু করে, যেটা নিয়ার একদমই ভালো লাগে না, কিন্তু সে কিছুই বলে না, শুধু দেখতে থাকে। একদিন রাতে তারা তিনজন বসেছিল আর নিয়া অ্যালেনকে বলে যে আমরা তোমার সম্পর্কে জানতে চাই, তুমি কি কিছু বলতে পারো। এতে অ্যালেন নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে বলে যে তারও একটি পরিবার ছিল, কিন্তু মহামারী এসে তাদের সবাইকেই শেষ করে দেয় এবং সে একদম একা হয়ে যায়। আর এরপরই সে রেস্কিউ টিমে কাজ করাটা উপযুক্ত বলে মনে করে। পরের দিন অ্যালেন তাদের দুইজনকে পাপ্পি দিতে দেখে ফেলে আর বুঝে যায় যে তারা দুইজন এখানে থেকেও অনেক খুশি ছিল, তাই সে তাদেরকে বিরক্ত না করে নিজের কাজে লেগে পড়ে। সেখানে সে নিয়াকে অনেক কিছু শেখায় আর বলে যে আমি জানি তোমরা দুইজন একে অপরকে ভালোবাসো, তাই আমি তোমাদের মাঝখানে আসতে চাই না। এটা শুনে নিয়া মুচকি হাসি দেয়। এভাবে অ্যালেন তাদের সাথে অনেকটা সময় কাটাতে থাকে। এরপর একদিন যখন তারা সবাই এমনি বসেছিল, তখন গিনা অ্যালেনকে জিজ্ঞেস করে যে তুমি কি এখানে থাকতে চাও, যার উত্তরে অ্যালেন বলে না, আমার কিছু অসম্পূর্ণ কাজ আছে যেগুলো আমাকে করতে হবে। একই প্রশ্ন অ্যালেন গিনাকেও করে, কিন্তু তার জবাবের নিশ্চয়তা ছিল না। রাতের বেলায় এই বিষয়টি গিনা নিয়াকে বলে আর বলে যে সে ভালো ছেলে, কিন্তু নিয়ার কাছে এমনটা মনে হয় না। তার কাছে তখনও সব কিছু কেমন অদ্ভুত লাগছিল আর মনে হচ্ছিল যেন সে কিছু একটা লুকাচ্ছে আর কোনো উদ্দেশ্য নিয়েই এখানে এসেছে। পরের দিন অ্যালেন রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তখনই সেখানে গিনা চলে আসে আর তাকে জিজ্ঞেস করে যে তারা কি আমাদেরকে উদ্ধার করার জন্য আসছে। এতে সে বলে হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে পৌঁছে যাবে আর আমি তোমার মায়ের সাথেও কথা বলেছি, সে তোমার সম্পর্কে জেনে অনেক বেশি খুশি হয়েছে। এটা শুনে গিনা তার মায়ের সাথে কথা বলিয়ে দিতে বলে, কিন্তু অ্যালেন মানা করে দেয়। তবুও গিনার বারবার জোর করার কারণে সে কথা বলানোর জন্য আবারও রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অপরদিক থেকে কোনো জবাব আসে না। তখন তাকে এমন চিন্তিত দেখে অ্যালেন বুঝে যায় যে নিশ্চয়ই সে তার মা আর নিয়ার মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার নিয়ে চিন্তিত। তাই সে তাকে বোঝানোর চেষ্টা করে যে যতদূর আমার মনে হয় নিয়া তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার এখানেই থাকা উচিত, নয়তো তোমাদের একসাথেই যাওয়া উচিত। এখন সিদ্ধান্ত তোমার। তখনই সেখানে খাওয়ার জন্য নিয়া ডাকতে চলে আসে, কিন্তু গিনা তার সাথে যায় না, বরং সেখানেই বসে থাকে। যখন নিয়া বিষয়টি পর্যবেক্ষণ করে তখন সে বুঝে যায় যে গিনা নিজের মা আর তার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে পারবে না। এটা দেখে অ্যালেন
অ্যালেন বলে যে সে এটা নিয়ে বেশ চিন্তিত যে তার মা এখানে একা আছে, কিন্তু তার চেয়েও বেশি চিন্তিত তোমাকে নিয়ে। এসব শুনে নিয়া নিজের জিনিসপত্র গোছগাছ করা শুরু করে, আর তখনই সেখানে গিনা চলে আসে আর জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে। এতে নিয়া বলে যে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমিও তোমাদের সাথেই যাব, তোমাকে আর একা থাকতে দিব না। গিনা বলে যে এসব তোমাকে কে বলেছে যে আমি চলে যাব? আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমিও তোমার সাথে এই দ্বীপেই থাকব, কারণ যখন থেকে আমি এখানে থাকতে এসেছি তখন থেকেই আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার জন্য এখন তুমিই সব কিছু। তাই অবশেষে দুইজনই সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা এখানেই থাকবে, কিন্তু অ্যালেনকে তো যেতেই হবে। তাই তার যাওয়ার আগে তারা খুব আনন্দ ফুর্তি করে। এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় নিয়া বলে যে আমার মনে হচ্ছিল তুমি ভালো মানুষ নও, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এমনই নেশাগ্রস্ত অবস্থায় অ্যালেন গিনাকে পাপড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে দূরে সরে যায়। পরের দিন অ্যালেনের চলে যাওয়ার সময় হয়ে যায়, তাই সে নিজের সকল জিনিসপত্র গোছগাছ করা শুরু করে। অন্যদিকে গিনা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হয়। তখনই কিছুটা দূরে সে নিজের মা আর অন্যান্য কয়েকজনের লাশ দেখতে পায়, যারা সেই বোট দুর্ঘটনায় মারা গেছিল। তাদের লাশগুলো ভাসতে ভাসতে সেই দ্বীপের কিনারায় চলে এসেছিল, যেটা দেখে গিনা আকাশ থেকে পড়ে যায়। সে দৌড়ে নিয়ার কাছে যায়। এইদিকে আমরা অ্যালেনকে দেখতে পাই, যে কাউকে রেডিওতে বলছিল যে এটা আমাদের জন্য লাভজনক ডিল হবে। সেই মেয়ে দুইটিকে বিক্রি করে আমরা ভালো টাকা পাবো। আমি ওদেরকে নিয়ে আসছি, তবে এমন হতে পারে যে তাদের মধ্যে একজন আমার সাথে মারামারি করার চেষ্টাও করেছে, কিন্তু তাও আমি তাদেরকে নিয়েই আসব। এরপর কথা শেষ করে যখন সে রেডিওটি রেখে দেয়, তখন দেখে যে তার পেছনে দাঁড়িয়ে থাকা গিনা তার সব কথা শুনে ফেলেছে। সে তাকে বলে যে তুমি না বলেছিলে আমার মা বেঁচে আছে, কিন্তু বাস্তবে তো সে মারা গেছে। তোমার সত্যটা এখন আমি জেনে গেছি। অ্যালেন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু গিনা কোনো ধরনের ঝুঁকি নিতেই চাচ্ছিল না। তাই সে তার পেটে ধারালো কাঠ ঢুকিয়ে দেয়, যার ফলে সে ওখানে ছটপট করতে করতে মারা যায়। কিন্তু তখনই দূর থেকে তারা একটি বোর্ড দেখতে পায়, যেখানে অ্যালেনের সঙ্গীরা ছিল। তাই তারা দুইজন লুকিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই নিয়ার মাথায় একটি বুদ্ধি আসে। সে রেডিওর মাধ্যমে নিজেদের অসুস্থ বন্ধুর জন্য সাহায্য চাইতে থাকে, যেটা শুনে বোটের লোকেরা ঘুরে চলে যায়, কারণ তাদের মনে হয় যে হয়তো অ্যালেন মহামারী রোগে আক্রান্ত হয়ে পড়েছিল, তাই তার কাছে গিয়ে কোনো লাভ নেই। এত চমৎকার একটি বুদ্ধির কারণে তাদের জীবন বেঁচে যায়, আর এরপর তারা গিনার মাকে সেখানেই দাফন করে দেয়, আর নিজেদের বাকি জীবনটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।